আমি কি ক্লাসে ঢুকলাম নাকি? আমি যতদূর শুনেছিলাম যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। শুনে বেশ উদ্দীপ্ত হয়েছিলাম যে এত বড় হোটেল, কিন্তু এ কি, এ কোন জায়গা? মাহফুজ কি গরিব হয়ে গেল নাকি? হাতিলের হাতি কি ইঁদুর হয়ে গেল? ছি 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 ছি, ও কিপটে, গরিব না। কিছুদিন আগে কিছু ছাত্র আমার কাছে এলো, তারা 68 সালে ঢাকা কলেজে পড়েছে। বলল যে স্যার, আমরা একটা গেট টুগেদার করতে যাচ্ছি। তা আমি বললাম যে তোমাদের গেট টুগেদার এ তো কেয়ামতের মাঠের মতো হয়ে যাবে, তোমরা পরস্পরকে চিনবে কি করে, কেন করছো? তোমরা যেদিন প্রথম এসেছিলে, কচি মুখ, অল্প বয়স, কি যেন কৈশোর যৌবনের সন্ধিক্ষণ, কি সব বললো না? হ্যাঁ, তখন একটু হৃদয়টা কেমন যেন থাকে, কেমন আপাদের দেখলেও ভাল লাগে, মুখে বলে শ্রদ্ধা। এখানে সব শয়তান তাই। আমি বললাম যে তোমরা যে করবে, এর মধ্যে তোমাদের কতদিন চলে গেছে, 53টা বছর চলে গেছে, তোমরা বৃদ্ধ হয়েছ, তোমাদের চামড়া শিথিল হয়েছে, তোমাদের কপাল বড় হয়েছে, কারো কারো দাড়ি হয়েছে, দাড়িতে মেহেন্দি আছে, তোমরা পরস্পরকে চিনবে কি করে, কেন করছো? কিন্তু মানুষ এমন, ওই যে কৈশোর থেকে যৌবনের সময়, এটা এত স্পর্শকাতর, এত স্বপ্নে ভরা, এত কোমল স্বপ্নের ওরাউরি। সেই সময়ে যা কিছু দেখে সব জীবনের মধ্যে চলে আসে। সুতরাং সেই বন্ধুদের তারা, ঠিক আছে চিনব না, কিন্তু বন্ধু তো, একসঙ্গে ছিলাম তো, আমরা তো ভালোবেসেছিলাম তো পরস্পরকে, সেই ভালোবাসার কাছে তারা আবার ফিরে যেতে চায়। তো সেই জন্য এই যে আয়োজনগুলো আবার ফিরে পাওয়ার জন্য মানুষের আয়োজন। তো আমরা একটা অন্য পৃথিবীতে এখন বাস করি। আমরা যখন স্কুলে পড়তাম তখন বাঙালির গড় আয়ু ছিল 27 বছর, এখন হয়েছে 72 বছর, ঠিক উল্টে গেছে। আগে ছিল 27, এখন হয়েছে 72। মানুষ এত বড় হয়েছে, আমার এখন ভয় হচ্ছে যে এত বড়কে পৃথিবী সহ্য করে কিনা। কারণ ইংরেজিতে একটা কথা আছে যে নেচার অ্যাভর্স সুপারলেটিভস, বড় বেশি বড়কে প্রকৃতি সহ্য করে না। এই মানুষ কোথায় যাচ্ছে আমি জানি না। তো এখানে কিছু বক্তৃতা শুনলাম, একজন মেজর মাসুক, তার বক্তৃতা শুনলাম। মেজর হয়ে গেলে চেহারার মধ্যেও মেজর চলে আসে। হ্যাঁ, জেনারেল হলে আবার একটু মানবিক হয়। কেন? জেনারেল সাহেব তো ম্যাপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করে, কিন্তু আসল যুদ্ধ তো করতে হয় মেজর আর ক্যাপ্টেন আর কর্নেলকে। তো তার ফলে তাদের মধ্যে একটা প্রচণ্ড সামরিক চেহারা থাকে। একদিন আমাদের এক পুরনো ছাত্র কর্নেল আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে স্যার, আমি আপনার ছাত্র ছিলাম। তা আমি বললাম যে ঠিক আছে, খুব ভালো, কি বলো। তার সঙ্গে কথা হচ্ছে এবং সে দেখি শুধু স্যার 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 স্যার। তা আমি বললাম যে
আগে তো যখন ছাত্র ছিলে এত শ্রদ্ধা তো তোমার কোনোদিন দেখি নাই রে বাবা। তুমি আর্মিতে চাকরি করো নাকি? বলে যে জি স্যার। আমি বললাম ওই জন্য। তার বক্তৃতা ভালো, সুন্দর, সবাই কিন্তু খুব ভালো কথা বলছে এখানে। আমি আরেকজনের কথা বলি, জাস্টিস। উনি ও বলেছে যে জাস্টিসের সঙ্গে সঙ্গে উনি হয়ে গেছে, দেখছেন? ওই যে কর্নেলের যেরকম স্যার হয়ে গেছিল, জাস্টিস আয়তনের দিক থেকে এখানে সবচেয়ে শীর্ণ। তো সে বলেছে যে আমরা আলোকিত মানুষ চাই, এই স্লোগান আমরা দেশের মধ্যে তুলেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে। তা আমাকে একজন বলে যে আচ্ছা, আলোকিত মানুষ কি ভাই, এদের মধ্যে কি বাল্ব আছে? আমি বলি যে আছে, ওখান থেকে আলো বের হয়। তা আমাদের এক ছাত্র একদিন বলে ক্লাসে, সে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে 5 বছর ধরে সেখানে আসছে। সে একদিন আমাকে বলে যে স্যার, সবার মতো আলোকিত মানুষ চাই স্লোগানটা আপনারাও নিলেন। স্লোগানটা যে আমরা শুরু করেছি এই 5 বছর, সে সেটা টের পায় না। যার মধ্যে আলো যত কম সে তত বেশি আলো। ইঞ্জিনিয়ারদের মধ্যে অনেক আলোকিত ইঞ্জিনিয়ার আছে। ও যেটা বলেছে যে সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নয়। সেই সত্য যা রচিবে তুমি। মানুষ এই পৃথিবীতে তার প্রতিভা দিয়ে, তার দীপ্তি দিয়ে, তার সৃজনশীলতা দিয়ে যা বানিয়ে ধুয়ে যেতে পারবে সেইটাই থাকবে। কি ঘটেছিল, কি হয়েছিল, সেটা কোনো বড় কথা নয়। এই যে বাংলাদেশের ইতিহাস নিয়ে কি দ্বন্দ্ব চলছে চলছে চলছে, কিন্তু কোনটা হবে ইতিহাস একদিন? পলিটিশিয়ানরা যেটা লিখবে সেটা না। পলিটিশিয়ানদের কাজ কি ইতিহাস লেখা, না ইতিহাস সৃষ্টি করা? একজন সৃজনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ, হয়তো কবি, হয়তো দার্শনিক, একদিন সুন্দরতম ভাষায় অপরূপ আবেগ দিয়ে এই দেশের যে স্মরণীয় ইতিহাস লিখে যেতে পারবে। তার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু যে স্মৃতি কাহিনী প্রতিটা মানুষের হৃদয়কে জয় করবে, সেইটা হবে আমাদের জাতির ইতিহাস। তো যা হোক, আমাদের পাশে বসে আছে শামীম আজাদ, তাকে সবাই প্রণাম করে, গুড় নিয়ে আসে। ওর জীবনটা সাফল্যে ভরা। এর আগে কোন এক ইয়ারের ছেলেরা আমাদেরকে এরকম নিয়ে গিয়েছিল, সেইখানে দেখি আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে, তার দাম 300-400 টাকা হতে পারে। আর শামীমকে একটা জামদানি শাড়ি দিয়েছে, সেটার দাম 25,000 টাকা। পুরুষ হওয়ার এই দুর্ভাগ্য এবং অবমাননা আমরা আর সহ্য করতে রাজি নই। হ্যাঁ, নারী তো ভালো হবেই, কারণ সারা ক্লাস তোমরা ছিলে পুরুষ, নারী ছিল একজন। আর নারী তো যেমন তেমন নারী নয়, কেমন? তাকে দেখার জন্য যে তোমরাই শুধু কলেজের রেস্টুরেন্ট থেকে ক্লাসে যেতে তা তো নয়। যখন সে ইউনিভার্সিটিতে পড়তো তখন বিভিন্ন কলেজের ছাত্রেরা করুণ চেহারা নিয়ে ইউনিভার্সিটির বাংলা বিভাগের করিডোরে এইভাবে দাঁড়িয়ে থাকতো, কখন শামীম আজাদ আসবে, তার প্রত্যাশা। ধন্যবাদ।
এই যে আজকে একটা অনুষ্ঠান হলো, এত ছাত্র একসঙ্গে হলো, একই ক্লাসের, 33 বছর আগের, কেউ কথা রাখেনি, তবু এতজনে কথা রেখেছে। এইটা একটা খুব আশ্চর্য বিষয়। এই জন্য পৃথিবীতে নেতা লাগে। নিশ্চয়ই কেউ একজন নেতৃত্ব নিয়েছে, আমি তাকে চিনি। আমি একটা জোক একবার কোন একটা বক্তৃতাতে বলেছিলাম, একজন জিজ্ঞেস করেছে যে এই গ্রামের নেতাকে, তো আরেকজন উত্তর দিচ্ছে, যখন যে চেতে। একজন চেতলে আশেপাশে আরো চেতে ওঠে এবং তারপরে সবাই চেতে ওঠে। তোমরা দেখবে যে খারাপ স্বাস্থ্যের লোক পলিটিশিয়ান হয় না, হতে পারে না। যে নেতৃত্ব দেবে তার শক্তি থাকবে, শুধু মানসিক শক্তি দেওয়া হবে না, শারীরিক শক্তি থাকতে হয়। এই যে বঙ্গবন্ধু একটা বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতার পথ ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। চিন্তা করে দেখো যে ওই বক্তৃতাটা যদি বঙ্গবন্ধু না দিয়ে খন্দকার মোশতাক দিয়ে বসতেন, এখন কে একজন বলল যে সে খারাপ ছাত্র ছিল, সাবিরুল, জয়েন্ট সেক্রেটারি। মানে সেক্রেটারি হবে, খারাপ ছাত্র থাকাতেই জয়েন্ট সেক্রেটারি হতে পেরেছে। কিন্তু এ তো ডাহা মিথ্যা কথা। ঢাকা কলেজে তো কোনোদিন সেই সময়ে কোনো খারাপ ছাত্র ছিল না, খারাপ শিক্ষক ছিল। তোমাদের প্রত্যেকের সাফল্য প্রমাণ করে যে যে যার ক্ষেত্রে যেখানেই যে গেছো সেখানে টপেই গেছো। এখন রাজনীতিবিদ আরেকজন, তার সম্বন্ধে প্রথমেই বলা হয়েছে সে কোনো কমিটমেন্ট রাখে না। আমার বক্তব্য, কমিটমেন্টই যদি রাখলে তাহলে আর রাজনীতিবিদ কি হলে? তোমার শ্রেষ্ঠ গৌরব তো কমিটমেন্ট না রাখার। কই? আমি ভাবলাম পালিয়েছে। তো রাজনীতিবিদ আমাকে বলেছে যেন শতায়ু হই। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমার একটি মাত্র প্রার্থনা, হে আল্লাহ তাআলা, আমাকে আর যাই করো শতায়ু করো না। কারণ জীবন ততদিনই যতদিন মানুষ গৌরবের সঙ্গে, মর্যাদার সঙ্গে সে জীবনকে যাপন করতে পারে। কেমন? আমি জন্মেছি, আমাকে একদিন মরতেই হবে। পৃথিবীর শ্রেষ্ঠ অলিম্পিক চ্যাম্পিয়ন যদি একটা বর্ষা ছোড়ে তাহলে কি হবে? আকাশে সেটা আস্তে আস্তে অনেক দূর উঠে যাবে, কিন্তু তারপর ও আস্তে আস্তে নেমে একসময় শেষ হবেই হবে। আমাদের জীবনও তাই। এই গ্রহ, নক্ষত্র, বিশ্ব, মহাবিশ্ব সব তাই। সেইখানে আমি চিরদিন বাঁচব, এইটা কেমন কথা? আমি জন্মেছি আনন্দে, আমি মরতেও চাই আনন্দে। আর একজন চিরকুমারের কথা এখানে উঠেছে। কুমার কে বানাইল রে? এই মামুন রে কুমার কে বানাইল রে? তার পরিচয় জানতে চাই। কারণ এমনিতে মানুষ কুমার হয় না, কিছু ছেঁচা না খেলে কুমারত্ব পাকা হয় না। আরেকজন মুরাদ জং, এ বড় ভয়ঙ্কর নাম। জং মানে তো যুদ্ধ, মানে নামেই যুদ্ধ। আর কাজ আরম্ভ করলে যেন কি হবে। জেনারেল সাহেব আমাদের বলেছে যে তোমরা হলে বাল্ব, আমরা হলাম সুইচ।
আসলে আগে হয়েছে কোনটা? আগে বাল্ব হয়েছে, তারপরে আল্লাহ ভেবেছেন যে এইরকম বাল্বই যখন পাঠালাম, এর জন্য একটু সুইচও পাঠিয়ে দিই দুই একটা। সেই জন্য আমাদের আশা। আসলে এ জগৎ বাল্বদের জন্য। সেই বাল্ব যত উজ্জ্বল হবে, দেশ পৃথিবী তত আলোকিত হবে। তো যা হোক, আর একজনের শিহরণের কথা শুনে আমিও শিহরিত হয়ে উঠি, এবং কথাটা সত্যি। জীবনের প্রথম যে কোনো জিনিস তার সমকক্ষ কিছু নেই। সিজনের প্রথম ফুলকপি যেরকম লাগে, পরে তার চাইতে যত ভালো ফুলকপি আসুক, ওই টেস্ট আর হবে না। নতুন আলু তাই, প্রথম প্রেম তাই, প্রথম শিহরণ তাই, প্রথম সব কিছু অসাধারণ পৃথিবী। পরবর্তীকালে এলিজাবেথ টেলর আসলেও কোনো লাভ হবে না, এবং যত স্ত্রী আসুক, এক স্ত্রীর জায়গায় যদি 1600 স্ত্রীও আসে, কারো কারো তো 1600 স্ত্রীও ছিল। কৃষ্ণের কতজন? 1600। তো ওই 1600 বেগম হলেও ওই শিহরণের সঙ্গে কারো তুলনা নেই। এটা যে শুধু প্রেমের ক্ষেত্রেই হয় তা না, সব ক্ষেত্রে। এবং শেখবের একটা গল্প আছে, সেখানে একজন আর্মি অফিসার, তরুণ, সে ঠিক কথা ভালো গুছিয়ে বলতে পারে না, অতটা স্মার্ট না, এগিয়ে গিয়ে মেয়েদের সঙ্গে একটু আলাপ করবে, এরকম উদ্যত জাগ্রত প্রকৃতির সেনা। কিছুই করতে পারে নাই সে, শুধু সে একজন অফিসার হয়েছে, একটা যুদ্ধ লেগেছে, তার জন্য বিশেষ রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে সে অফিসার হয়েছে। তো যা হোক, একটা জমিদার বাড়িতে দাওয়াত দিয়েছে অফিসারদের, তো ওরা সবাই গেছে। তো ও কারোর সঙ্গে মিশতে পারছে না, একটা ঘরের মধ্যে একা, কিছুটা অন্ধকার অন্ধকার দাঁড়িয়ে আছে। এমন সময় একটা মেয়ে, তার চেহারাও দেখা যাচ্ছে না, কে তার পরিচয় নাই, হঠাৎ এসে তাকে জড়িয়ে ধরে একটা চুমু দিল। দিয়েই সে টের পেল যে যাকে চুমু দেওয়ার জন্য সে ছুটে এসেছিল, সে তাকে চুমু দেয়নি, সে ভুল লোককে চুমু দিয়ে ফেলেছে। বলেই সরি বলে মেয়েটা ঝড়ের গতিতে, যে ঝড়ের গতিতে এসেছিল সেই ঝড়ের গতিতে চলে গেল। মেয়েটা চলে গেল, এই ছেলে তো কোনোদিন কিছু পায় নাই, এমনকি একটি মেয়ের সামান্য একটু চুমু পর্যন্ত না, সে আর ভুলতে পারছে না। এবং তার যে ডিপ্রেশন, তার যে কষ্ট, তার যে নিঃসঙ্গতা, এত সুন্দর করে চেকব সেই গল্পটার মধ্যে এনেছেন। সুতরাং কোথা থেকে আমরা কি পাই এটা বড় কথা না, কিন্তু আমরা যদি পেয়ে থাকি সেইটাই বড় কথা। আমরা জীবনকে কতটুকু দেই, নেই কতখানি। কারণ এসব নিয়ে আমরা কিন্তু টাকা দিয়ে আমরা কত খেতে পারি, টাকা নিয়ে কি ওপারে যেতে পারবো? টাকা দিয়ে আমরা শেষ পর্যন্ত কোথায় যাব? এই যে খ্যাতি, এই যে গৌরব, এইসব দিয়ে কি হয় শেষ পর্যন্ত? কিছুই না। একটা জিনিস হয়, মানুষ শুধু জানতে চায় যে সে কত বড়, এই জন্য পাগলের মতো কাজ করে। রবীন্দ্রনাথ এত কবিতা লেখার পরেও কবিতা লেখা শেষ করেন না। পিকাসো এত ছবি আঁকার পরেও অতৃপ্ত থেকে যান। সম্রাট শাহজাহান এত বড় তাজমহল বানানোর পরেও আরেকটা তাজমহল বানানোর স্বপ্ন দেখে। এত বড় চীনের প্রাচীর, তাও যেন মন ভরে না। যে একেবারে সামান্য মানুষ, সেও দেশের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে, এমনকি বিশ্বের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে। মানুষের মধ্যে এই অন্তহীন স্বপ্ন, এর কোনো শেষ নাই। তো যা হোক, আমি একটু বেশি কথা বলে ফেললাম শেষের দিকে, কারণ একটু মাথা ধরেছে। আমি সব সময় দেখেছি মাথা ধরলে অন্যের মাথা না ধরানো পর্যন্ত। তো সবাই সুখী হও, সন্তান সন্ততি
যাদের আছে এবং নাই। বায়রনের একটা অসাধারণ কথা আছে যে যে মেয়েকে আমি ভালোবাসি তার সঙ্গে জীবন কাটানোর চেয়ে তার জন্য জীবন দেওয়া অনেক সুখের। তো ওকে ওই জীবন তো দিতে, ও সুখে আছে, থাকুক। ধন্যবাদ।